এশিয়া একটা মহাদেশ না, এটা একটা বাস্তবতা। এশিয়া মানে হাজার জাতি, হাজার ভাষা, হাজার ইতিহাস। আর আমেরিকা একটা রাষ্ট্র, শক্তিশালী রাষ্ট্র। কিন্তু প্রশ্নটা এখানেই, শক্তি থাকলেই কি রাজত্ব করা যায়? ইতিহাস বলছে না। আজ আমরা সেটাই বুঝব, ধীরে ধীরে, লাইন বাই লাইন। আমেরিকা কি চায়? আমেরিকা চায় প্রভাব বিস্তার করতে। এশিয়া কি চায়? এশিয়া চায় স্বাধীনতা। এই দুইয়ের সংঘর্ষেই জন্ম নেয় সবচেয়ে বড় ভূরাজনৈতিক দ্বন্দ্ব। অনেকে ভাবে আমেরিকার কাছে আছে ডলার, ড্রোন, ডেটা, কিন্তু এশিয়ার কাছে আছে সময়, সংস্কৃতি, সহনশীলতা। এই তিনটা জিনিস কোনো বোমায় ধ্বংস হয় না। আমেরিকা রাজত্ব করতে পারে ইউরোপে প্রভাব রেখে, কিন্তু এশিয়া কাউকে রাজা বানায় না। কারণ এশিয়ার ইতিহাস দাসত্বের বিরুদ্ধে লেখা। প্রাচীন চীন, মৌর্য ভারত, পারস্য সাম্রাজ্য, ওসমানীয় খিলাফত, এই ভূখণ্ড সবসময় নিজের নিয়মে চলেছে। এখানে বাইরের শক্তি এলে শেষ পর্যন্ত ফিরে যেতে হয়েছে। ব্রিটিশরা এসেছিল, ফরাসিরা এসেছিল, পর্তুগিজরা এসেছিল, কেউই চিরস্থায়ী হয়নি। তাহলে প্রশ্ন আসে, আমেরিকা কেন আলাদা হবে? এই প্রশ্নের উত্তর এক লাইনে নেই। এই ভিডিওতে আমরা ধীরে ধীরে সে উত্তর খুলে ফেলব। এশিয়ার মাটিতে দাঁড়িয়ে কেন আমেরিকার পা কাঁপে সেটা বুঝব। আমেরিকার শক্তি মোটেও কম নয়, তবে বাস্তবতা কি বলছে অতীত ইতিহাসই বা কি? এশিয়ায় একটা ভুল করলে তার ঢেউ পুরো মহাদেশে ছড়িয়ে পড়ে। আমেরিকা সেটা জানে, আর সেই কারণেই তারা সাবধানে হাঁটে। কিন্তু সাবধানতা রাজত্বের লক্ষণ না। রাজত্ব মানে নিয়ন্ত্রণ, আর এশিয়া নিয়ন্ত্রণ মানে প্রতিরোধ। এই ভিডিওর পর আপনার দৃষ্টিভঙ্গি বদলাবে, কারণ আপনি শুধু খবর না, প্যাটার্ন দেখতে শিখবেন। ইতিহাস কেন এশিয়ায় বিদেশি রাজত্ব ভেঙে দেয়? এশিয়াকে বুঝতে হলে প্রথমে ইতিহাস বুঝতে হবে। কারণ এশিয়া ভবিষ্যৎ দিয়ে না, অতীত দিয়ে সিদ্ধান্ত নেয়। আমেরিকা এশিয়ার তুলনায় তরুণ দেশ, ইতিহাসও কম, স্মৃতি কম। এশিয়া পুরনো, খুব পুরনো। এখানে মানুষ শতাব্দীর অপমান ভুলে যায় না। এশিয়ার মাটি বারবার বিদেশি বুট দেখেছে, আর প্রতিবার সে বুট শেষ পর্যন্ত উঠিয়ে ফেলেছে। এটাই প্যাটার্ন। রোমান সাম্রাজ্য বিশ্ব শাসন করেছিল, কিন্তু এশিয়ায় টিকতে পারেনি। কারণ রোমান কৌশল ছিল কেন্দ্রীয় শাসন, আর এশিয়া বিকেন্দ্রীকৃত প্রতিরোধ। এক জায়গা দখল করলে আরেক জায়গায় আগুন জ্বলে ওঠে। মঙ্গলরা এসেছিল ঝড়ের মতো, পুরো ইউরেশিয়া কাঁপিয়েছিল। কিন্তু তারা কি এশিয়াকে চিরস্থায়ীভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছিল? উত্তর না। কারণ এশিয়া শাসন মানে শুধু রাজধানী দখল না, এশিয়া শাসন মানে মানুষের মন দখল। আর সেটা সবচেয়ে কঠিন। ব্রিটিশরা ভারতে এসেছিল সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী নিয়ে, তবু একটা গান, একটা আন্দোলন, একটা লং মার্চ সব উল্টে দিল। ফরাসিরা ভিয়েতনামে এসেছিল, আমেরিকা পরে এলো। শেষটা কি হয়েছিল আপনি জানেন? হেলিকপ্টার, ছাদ, পালানো। এই ইতিহাস এশিয়ার মানুষ ভোলে না। এটা শুধু গল্প না, এটা শিক্ষা। আমেরিকা ভাবে টেকনোলজি বদলে গেছে, কিন্তু মানুষ বদলায়নি। এশিয়ার মানুষের মাথার ভেতর একটা শব্দ কাজ করে, বিদেশি। এই শব্দটা রাজত্বের শত্রু। আপনি টাকা দিতে পারেন, চুক্তি করতে পারেন, কিন্তু সম্মান কিনতে পারেন না। এশিয়ায় সম্মান অর্জন করতে হয়, এটা সময় নেয়, প্রজন্ম লাগে। আমেরিকার সমস্যা এখানেই, তারা দ্রুত ফল চায়। এশিয়া ধীরে হাঁটে, কিন্তু গভীরে যায়। এখানে রাজত্ব মানে প্রথমে শোনো, তারপর বোঝো, তারপর অপেক্ষা করো। আমেরিকা অপেক্ষা করতে পারে না, কারণ তার রাজনীতি নির্বাচনের ওপর চলে। 4 বছর, 8 বছর। কিন্তু এশিয়া ভাবে 50 বছর, 100 বছর। চীন ভাবে 1000 বছর। এই টাইমলাইনের পার্থক্যই সবচেয়ে বড় বাধা। একজন মার্কিন প্রেসিডেন্ট আসে, নীতি বদলায়, আরেকজন আসে, নীতি উল্টে যায়। এশিয়া সেটা দেখে, মনে রাখে। সে জানে এই শক্তি অস্থায়ী, আর রাজত্ব অস্থায়ী শক্তিতে হয় না। ইতিহাস তাই বলে এশিয়ার প্রতিটি দেশ নিজের আলাদা ট্রমা বহন করে। চীনের আছে সেঞ্চুরি অফ হিউমিলিশন, ভারতের আছে উপনিবেশের ক্ষত, ইরানের আছে বিদেশি ষড়যন্ত্রের স্মৃতি। এই স্মৃতিগুলো একটা দেয়াল, ডলারও ভাঙতে পারে না, ড্রোনও না। এই কারণেই আমেরিকা এশিয়ায় বন্ধু খোঁজে, রাজা হতে চায় না। কারণ রাজা হলে বিদ্রোহ নিশ্চিত, বন্ধু হলে কথা বলা যায়।
এটা দুর্বলতা না, এটা বাস্তবতা। এশিয়ায় ইতিহাস সবচেয়ে বড় অস্ত্র, আর এই অস্ত্র আমেরিকার হাতে নেই। এটা ছিল শুধু ইতিহাসের দিকটা। এখনও আমরা অর্থনীতি, সামরিক শক্তি, সংস্কৃতি, মনস্তত্ত্ব কিছুই পুরো খুলিনি। আমরা ধীরে ধীরে সব খুলতে থাকব। কেন এশিয়ায় একক শক্তিকে কাজ করে না? চীন, ভারত, রাশিয়ার ত্রিভুজ, আমেরিকার সবচেয়ে বড় দুঃস্বপ্ন, মাল্টিপোলার ফাঁদ। কেন এশিয়ায় একক শক্তি কখনোই কাজ করে না? এশিয়া একা না, কখনো ছিল না, কখনো হবে না। এটাই সবচেয়ে বড় সত্য। আমেরিকার কৌশল ছিল একটা কেন্দ্র, একটা নেতৃত্ব, একটা নিয়ম। ইউরোপে এটা কাজ করেছে, কিন্তু এশিয়ায় না, কাজ করেনি। কারণ এশিয়া মানে একটা শক্তি না, এশিয়া মানে অনেক শক্তির জট। চীন আছে, ভারত আছে, রাশিয়া আছে, ইরান আছে, জাপান আছে। একজন শক্তিশালী হলে আরেকজন ব্যালান্স করে। এটা স্বাভাবিক প্রতিরক্ষা। চীন বড় হলে ভারত সজাগ হয়, ভারত এগোলে চীন সাবধান হয়। দুজনের মাঝখানে রাশিয়া বসে। এটা কাকতালীয় না, এটা কৌশল। আমেরিকা চায় একটা নির্দেশক শক্তি হতে, কিন্তু এশিয়া চায় ব্যালেন্সার শক্তি। এই দুই চিন্তা একসাথে চলে না। আমেরিকা ভাবে আমি নিয়ম বানাবো, এশিয়া ভাবে আমি নিয়ম মানব যদি আমার সুবিধা হয়। এই যদি শব্দটাই রাজত্ব ভেঙে দেয়। চীন কখনোই আমেরিকার অধীনে যাবে না, কারণ চীনের স্মৃতি আছে। ভারতও যাবে না, কারণ ভারতের অহংকার আছে। রাশিয়া, সে তো বরাবরই নিজের খেলায় খেলছে। এই তিনটা দেশ একসাথে না হলেও একসাথে না বলে দিতে পারে। এটাই ভয়। এই ভাই আমেরিকার ঘুম কেড়ে নেয়, কারণ ইউরোপে না বলার লোক কম, এশিয়ায় না বলার লোক বেশি। একটা উদাহরণ দেখি। আমেরিকা বলে এই পথে বাণিজ্য চলবে। চীন বলে আমি আরেকটা পথ বানাবো। ভারত বলে আমি দুটোই দেখব। রাশিয়া বলে আমি আমার পথেই চলব। এখানে রাজত্ব কোথায়? রাজত্ব মানে শেষ কথা একজনের। এশিয়ায় শেষ কথা বলে না কেউ, সবাই কথা বলে। এই কোলাহলই আমেরিকার জন্য সমস্যা, কারণ কোলাহল মানে নিয়ন্ত্রণহীনতা। আর আমেরিকা নিয়ন্ত্রণ ভালোবাসে। চীন তার বেল্ট অ্যান্ড রোড বানায়, আমেরিকা সন্দেহ করে। ভারত যোগ দেন না, পুরোপুরি বলে দেয় না। জাপান হিসাব করে, দক্ষিণ কোরিয়ার দ্বিধায় থাকে। একটা সিদ্ধান্ত এশিয়ায় নিতে 10 বছর লাগে, কিন্তু আমেরিকার সময় নেই। এই জন্যই এশিয়ায় সে রাজা না, সে খেলোয়াড়। 8 খেলোয়াড়রা এখানে সমান। এশিয়া কাউকে চেকমেট হতে দেয় না। এক চাল দিলে 5টা পাল্টা চাল আসে। এটাই মাল্টিপোলার বাস্তবতা। এই বাস্তবতা কোনো বোমায় উড়ে না। এই বাস্তবতা কাকজেসই হয় না। এটা গড়ে ওঠে ভয়, অহংকার এবং ইতিহাস দিয়ে। এই তিনটা জিনিস আমেরিকার বিরুদ্ধে। তাই সে চেষ্টা করে ভাগ করো, জোট বানাও, চাপ দাও। কিন্তু যত চাপ তত প্রতিক্রিয়া। এশিয়া স্প্রিংয়ের মতো, চাপ দিলে ফিরে আসে, আর এই ফিরতি আঘাতই রাজত্ব অসম্ভব করে তোলে। এখনও আমরা সবচেয়ে বড় জায়গায় যাইনি। সামরিক শক্তি থাকা সত্ত্বেও কেন আমেরিকা এশিয়ায় অসহায়? অনেকে ভাবে আমেরিকার সেনাবাহিনী আছে, সবচেয়ে শক্তিশালী, তাই সে চাইলে যে কাউকে দমিয়ে রাখতে পারে। এই ভাবনাটা এশিয়ায় এসে ভেঙে যায়, কারণ যুদ্ধ জেতা আর রাজত্ব করা এক জিনিস না। আমেরিকা যুদ্ধ জিততে পারে, কিন্তু রাজত্ব সেটা আলাদা খেলা। এশিয়ায় যুদ্ধ মানে একটা ফ্রন্ট না, এখানে যুদ্ধ মানে হাজার ফ্রন্ট। একটা সীমান্তে লড়াই হলে আরেকটা সীমান্ত নড়ে ওঠে। চীন ভারত সীমান্তে কিছু হলে পাকিস্তান সজাগ হয়। দক্ষিণ চীন সাগরে কিছু হলে জাপান চিন্তা করে। ইরানে চাপ পড়লে মধ্য এশিয়া কাঁপে। এই চেইন রিঅ্যাকশনই আমেরিকার জন্য বিপদ, কারণ সে একসাথে সব জায়গায় যুদ্ধ করতে পারে না। এশিয়ার ভূগোল নিজেই একটা অস্ত্র। হিমালয় আছে, কারাকোরাম আছে, ঘন জঙ্গল আছে, মরুভূমি আছে, দ্বীপপুঞ্জ আছে। এই জায়গাগুলোতে ট্যাঙ্ক চলে না, বিমান সব সময় কাজ করে না। এখানে মানুষই প্রধান অস্ত্র, আর মানুষকে বোমা দিয়ে চুপ করানো যায় না। ভিয়েতনাম দেখুন, আমেরিকার সব অস্ত্র ছিল, কিন্তু প্রতিপক্ষের ছিল সময়, ধৈর্য, মাটি। শেষ পর্যন্ত কে জিতেছিল আপনি জানেন? আফগানিস্তান দেখুন, 20 বছর, $1 ট্রিলিয়ন। শেষে কি হলো? আমেরিকার রিটার্ন ফিরে আসা। এশিয়া শেখায় তুমি যত শক্তিশালী হও তুমি তত ক্লান্ত হবে।
আর প্রতিপক্ষ তত অপেক্ষা করবে। চীন এটা জানে, এই জন্যই সে সরাসরি যুদ্ধ চায় না। সে সময় চায়। সময় মানে আমেরিকার ক্ষয়। এশিয়ার দেশগুলো গেরিলা যুদ্ধ বোঝে, কারণ ইতিহাসে তারা সেটা করেছে। এটা বইয়ের জ্ঞান না, এটা বেঁচে থাকার জ্ঞান। আমেরিকান সৈন্য ঘরে ফিরতে চায়, এশিয়ার যোদ্ধা মাটিতে মরতেও রাজি। এই মানসিক পার্থক্য যুদ্ধের ফল বদলায়। আর রাজত্ব তো যুদ্ধের পর শুরু হয়। যুদ্ধ জেতার পর যখন শান্তি রাখতে হয়, সেখানেই আমেরিকা সবচেয়ে বেশি হারে। কারণ শান্তি মানে স্থানীয় মানুষকে বোঝা। আর এশিয়ার মানুষ বাইরের কাউকে সহজে বিশ্বাস করে না। এই অবিশ্বাসী সবচেয়ে বড় দেয়াল। ড্রোন সেটা ভাঙতে পারে না, স্যাটেলাইটও না। এই কারণেই আমেরিকা এশিয়ায় বেস বানায়, রাজত্ব করে না। কারণ বেস মানে সীমিত উপস্থিতি, রাজত্ব মানে সর্বব্যাপী নিয়ন্ত্রণ। এই নিয়ন্ত্রণ এশিয়া দেয় না। এখন আমরা সবচেয়ে গভীর জায়গায় ঢুকব। এশিয়ার মানুষের মনস্তত্ত্ব আর জনগণই আমেরিকার সবচেয়ে বড় দেয়াল। এশিয়াকে দখল করতে চাইলে প্রথমে দখল করতে হয় মানুষের মন। এখানেই সবচেয়ে বড় সমস্যা। কারণ এশিয়ার মানুষ রাষ্ট্রের চেয়েও ইতিহাসে বিশ্বাস করে। এখানকার মানুষ ভাবে সরকার আসবে যাবে, কিন্তু মাটি থাকবে। এই চিন্তাধারাই বিদেশি রাজত্ব ভেঙে দেয়। এশিয়ার মানুষের মাথায় একটা অদৃশ্য অ্যালার্ম আছে, যার নাম বিদেশি শক্তি। এই অ্যালার্ম খুব সহজে বন্ধ হয় না। আপনি উন্নয়ন দিতে পারেন, রাস্তাঘাট বানাতে পারেন, ডলার ঢালতে পারেন, কিন্তু প্রশ্ন একটাই ওঠে, এর পেছনে কি আছে? এই সন্দেহ রাজত্বের জন্য বিষ। আমেরিকা যেখানেই গেছে প্রথমে বলা হয়েছে আমরা সাহায্য করতে এসেছি, কিন্তু কিছু বছর পর মানুষ দেখেছে চুক্তি, ঘাঁটি, নিয়ন্ত্রণ। এই অভিজ্ঞতা এশিয়া ভুলে যায় না। চীনের মানুষ জানে অপমান কি, ভারতের মানুষ জানে শোষণ কি, ইরানের মানুষ জানে ষড়যন্ত্র কি। এই জ্ঞান জেনেটিক হয়ে গেছে। এশিয়ার মানুষ প্রোপাগান্ডা বোঝে, কারণ তারা শত বছর ধরে এটার ভেতর দিয়ে গেছে। আপনি যদি বলেন আমরা বন্ধু, এশিয়ার মানুষ ভাবে আজ বন্ধু, কাল কি? এই প্রশ্নের উত্তর আমেরিকার কাছে নেই। কারণ আমেরিকার নীতি স্থায়ী না। এক সরকার আসে, এক কথা বলে, আরেক সরকার আসে, উল্টো কথা বলে। এশিয়ার মানুষ এই নাটক বহুবার দেখেছে। সংস্কৃতি, ধর্ম ও পরিচয়ের সংঘর্ষ। কেন পশ্চিমা মডেল এশিয়ায় আটকে যায়? আমেরিকা শুধু রাষ্ট্র না, আমেরিকা একটা লাইফস্টাইল। আর সেখানেই সমস্যা। কারণ এশিয়া লাইফস্টাইল ইম্পোর্ট করে না, এশিয়া পরিচয় ধরে রাখে। আমেরিকার শক্তি শুধু অস্ত্রে না, সংস্কৃতিতে, সিনেমা, ফ্যাশন, ভাষা, খাবার, চিন্তাধারা। ইউরোপে এটা কাজ করেছে, কিন্তু এশিয়ায় আংশিক, খুব আংশিক। কারণ এশিয়ার সংস্কৃতি নিজেই হাজার বছরের। এখানে ধর্ম শুধু বিশ্বাস না, পরিচয়। আপনি যদি এই পরিচয় ছুঁয়ে ফেলেন, প্রতিরোধ শুরু। ইরাককে দেখুন, আফগানিস্তান দেখুন। গণতন্ত্র দিলেও মানুষ প্রশ্ন করেছে, এটা আমাদের না ওদের? এই প্রশ্নটাই রাজত্বের মৃত্যু। এশিয়ায় ধর্ম শুধু মসজিদে থাকে না, মন্দিরে থাকে না, এটা রাজনীতিতে, খাবারে, বিয়েতে, ভাষায়। এই ধর্মীয় গভীরতা পশ্চিম বুঝতে পারে না। আমেরিকা ভাবে একটা সিস্টেম বসিয়ে দিলেই সব ঠিক, কিন্তু এশিয়া ভাবে এই সিস্টেম আমার কি ক্ষতি করছে? এশিয়ায় পরিবার রাষ্ট্রের আগে, সমাজ আইনের আগে। এই জায়গাতেই পশ্চিমা মডেল ভেঙে পড়ে। কারণ পশ্চিমে ব্যক্তি আগে, এশিয়ায় গোষ্ঠী আগে। এই মানসিক পার্থক্যটা খুব বড়। এই জন্যই এশিয়ায় কালচার ওয়ার হয়। আর কালচার ওয়ার কোনো সেনাবাহিনী জিতাতে পারে না। আমেরিকা যত বেশি নিজের সংস্কৃতি চাপায়, তত বেশি প্রতিরোধ বাড়ে। এজন্যই সে এখন সাবধান। সে জানে এশিয়াকে বদলাতে গেলে এশিয়া তাকে বদলে দেবে। এখন আমরা ঢুকব অর্থনৈতিক জালে। অর্থনীতি কেন আমেরিকার পক্ষে থাকলেও রাজত্ব আনে না? ডলার বনাম বাজার, চীনের বিকল্প ব্যবস্থা। কেন এশিয়া একসাথে পড়ে না? অনেকেই ভাবে যার হাতে টাকা তার হাতেই ক্ষমতা। এই ধারণাটা এশিয়ায় এসে আধা ভেঙে যায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমেরিকার হাতে ডলার আছে, বিশ্বের রিজার্ভ কারেন্সি আছে। কিন্তু প্রশ্ন হল, ডলার দিয়ে কি মানুষের আনুগত্য কেনা যায়? এশিয়া বলে না, যায় না। কারণ এশিয়ায় অর্থনীতি মানে শুধু হিসাব না, এটা কৌশল। আমেরিকা ভাবে চাপ দাও, সাংকশন দাও, বাজার বন্ধ করো। এশিয়া ভাবে বিকল্প খুঁজে নাও। ইরান করেছে, রাশিয়া করেছে, চীন করেছে। একটা দরজা বন্ধ হলে এশিয়া জানালা বানায়।
চীন জানে ডলারের উপর নির্ভরতা মানে দুর্বলতা। এই জন্যই সে নিজস্ব পেমেন্ট সিস্টেম বানিয়েছে, নিজস্ব ব্যাংক বানিয়েছে, নিজস্ব বাণিজ্য পথ বানিয়েছে। এগুলো একদিনে হয়নি, এগুলো ধৈর্যের ফল। আমেরিকার সমস্যা হল সে ফল চায় দ্রুত, এশিয়া ফল চায় স্থায়ী। ভারত দেখুন, সে কারো পুরো বন্ধু না, কারো পুরো শত্রুও না। সে বাজার নেয় কিন্তু শর্ত মানে না। এই অবস্থান রাজত্বের জন্য ভয়ঙ্কর, কারণ রাজত্ব চায় পরিষ্কার হ্যাঁ বা না। এশিয়া দেয় হয়তো। এই হয়তো শব্দটাই আমেরিকার অর্থনীতিকে ধীরে ধীরে দুর্বল করে, কারণ এখানে একসাথে সবাই ডলার ছাড়ে না, ধীরে ছাড়ে। আর ধীরে ছাড়াই সবচেয়ে বিপজ্জনক। এশিয়া আজ একটা জিনিস বুঝে গেছে, বাজার মানেই ক্ষমতা। আর এশিয়ার বাজার বিশাল। আমেরিকা চায় এই বাজার নিয়ন্ত্রণ করতে, কিন্তু বাজারের মালিক এশিয়ার মানুষ। আর মানুষ চাপ পছন্দ করে না। চাপ দিলে সে বিকল্প খোঁজে। এই বিকল্পগুলোই রাজত্বের কবর, প্রযুক্তি, তথ্যযুদ্ধ, ভবিষ্যৎ এশিয়া। এবং কেন আমেরিকার রাজত্ব এখানে অসম্ভব? বিশ্ব বদলে গেছে। যুদ্ধ মানে শুধু বন্দুক না, শুধু বোমা না। যুদ্ধ মানে ডাটা, নেটওয়ার্ক, তথ্য, মন। আমেরিকা এই যুদ্ধে খুব শক্তিশালী, কিন্তু এখানেও এশিয়া একা না। একসময় মনে করা হতো প্রযুক্তি মানেই পশ্চিম। আজ সেই ধারণা ভেঙে গেছে। চীন আছে, ভারত আছে, দক্ষিণ কোরিয়া আছে, জাপান আছে। এরা আর শুধু ব্যবহারকারী না, এরা নির্মাতা। চীন নিজের ইন্টারনেট বানিয়েছে, নিজের অ্যাপ বানিয়েছে, নিজের ডাটা দেয়াল তৈরি করেছে। আমেরিকা এখানে ঢুকতে পারে না ইচ্ছেমতো। ভারত নিজের ডিজিটাল অবকাঠামো বানিয়েছে, নিজস্ব পরিচয় ব্যবস্থা, নিজস্ব পেমেন্ট। এগুলো ছোট জিনিস না, এগুলো মানে স্বাধীনতা। তথ্য নিয়ন্ত্রণ করতে না পারলে রাজত্ব করা যায় না। আর এশিয়া এখন তথ্য নিজের হাতে নিচ্ছে। সোশ্যাল মিডিয়া একসময় একটা অস্ত্র ছিল, এখন সেটা দুই ধার। একটা ভিডিও, একটা পোস্ট, একটা লাইভ পুরো ন্যারেটিভ উল্টে দিতে পারে। এশিয়ার মানুষ আজ প্রশ্ন করে, আজ সন্দেহ করে, আজ তুলনা করে। এই মানুষকে নিয়ন্ত্রণ করা যায় না, প্রযুক্তি বরং প্রতিরোধ বাড়িয়ে দিয়েছে। এ কারণেই আমেরিকা আজ সরাসরি রাজত্বের কথা বলে না, সে বলে ইনফ্লুয়েন্স। কারণ রাজত্ব শব্দটা এশিয়ায় আগুন লাগায়। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায়, ভবিষ্যৎ। আগামী 20-30 বছর বিশ্ব কোথায় যাচ্ছে? এক রাজা না, এক নিয়ম না, বিশ্ব যাচ্ছে মাল্টিপোলার বাস্তবতায়। আর এই মাল্টিপোলার জগতের কেন্দ্র কোথায়? এশিয়া। হ্যাঁ, এশিয়া। এখানে জনসংখ্যা, এখানে বাজার, এখানে উৎপাদন, এখানে সংস্কৃতি। আমেরিকা শক্তিশালী থাকবে নিশ্চয়ই, কিন্তু রাজা না, কারণ রাজত্ব মানে শেষ কথা। আর এশিয়ার শেষ কথা হলো সমঝোতা, ব্যালেন্স, ধৈর্য। এশিয়া কোনো এক দেশের না, এই মহাদেশ শত শত বছর ধরে এই নিয়মেই টিকে আছে। যে শক্তি এটা বুঝেছে সে টিকে গেছে, যে বুঝতে পারেনি সে চলে গেছে। আমেরিকা এটা জানে, এজন্যই সে এশিয়ায় হাঁটে ভেবে ভেবে। সে চাপ দেয়, আবার থামে, সে বন্ধু বানায়, আবার দূরে থাকে। কারণ সে জানে এশিয়ায় রাজত্ব নয়, এখানে টিকে থাকাই সবচেয়ে বড় জয়। আমেরিকা শক্তিশালী, কিন্তু এশিয়া গভীর। আমেরিকার আছে অস্ত্র, এশিয়ার আছে সময়। আমেরিকার আছে প্রভাব, এশিয়ার আছে স্মৃতি। এ কারণেই এশিয়ায় আমেরিকা রাজত্ব কায়েম করতে পারবে না। এটা আবেগ না, এটা বাস্তবতা। এটাই ইতিহাসের নিয়ম, এটাই ভবিষ্যতের দিক। রাজত্ব আসে শক্তি দিয়ে না, রাজত্ব আসে গ্রহণযোগ্যতা দিয়ে। আর এশিয়া কাউকে সহজে গ্রহণ করে না। প্রত্যেকের কাছে অনুরোধ রইল, ভিডিওটি ভালো লাগলে লাইক প্লাস সাবস্ক্রাইব করুন।